বিয়ের একদিন আগে, কাল বিয়ে, আজকে আমরা ভীষণ ঝামেলা হয়েছিল। বলতে তেমন কিছুই নয়, টুকটাক কথা কাটাকাটি দিয়ে ধরো ফোন বন্ধ। তো আমি তো ভেবেছিলাম হয়তো বিয়ে করতেই আসবে না, এইভাবে বোধহয় আমার বিয়েটা ক্যান্সেল হয়ে যাবে আর আমি বেঁচে যাব। কেননা আমার বিয়ে করতে একদম ইচ্ছা ছিল না, শুধুমাত্র আমার বাবা মায়ের জেদের বসে আমি এই বিয়েটা করি। 24 ঘন্টা শুধু বিয়ে কর বিয়ে কর, এর থেকে ভালো ছেলে পাওয়া যাবে না, অমুক তমুক 7-17, সে কত কথা। তো সব গল্পই চলো আজ তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। তো চলো, নমস্কার, আমি স্মৃতি। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটি শুরু করছি। এই যে সকালবেলায় চলে এসেছি রান্নাঘরে, আর রান্না বান্না এসব না করলে তো আর শ্বশুর বাড়িতে থাকা যাবে না, বড়েও ভালোবাসবে না, যদিও বা এমনিতেই ভালোবাসে না। তারপর এসব যদি কিছুই না করা যায় না, একটুও ভালোবাসবে না। যাই আর তাই বলুন না কেন, অন্তত ভবিষ্যতের খাওয়া দাওয়ার ব্যবস্থা তো আমাকেই করতে হবে। না করি চাকরি আর না করি বাকরি, ব্যবসা, তো খাওয়া দাওয়ার জন্য অন্তত শ্বশুর বাড়িতেই থেকে যেতেই হবে। আর মায়ের বাবার বাড়িতে গেলে তো খাবার জুটবে, সাথে সাথে আরও অনেক কথাও জুটবে মেয়েদের। আমি কেন, আরও কয়েকজনকে তো দেখছি ঝ্যাঁটা লাথি দুই জায়গাতেই পাওয়া যায়, শুধুমাত্র কাজ না করলে। তো চলো স্টার্ট করি আমার গল্প, আর তোমাদের সঙ্গে শেয়ার করি আমার সংসারে যাবতীয় কাজকর্ম। আমার থেকে আমার বর অনেকটা বয়সে বড়, 9-10 বছরের বড়। তো দেখে মনে হয় না, কিন্তু আমার থেকে ও 10 বছরেরই বড়। তো কী হয়েছে, একটু গুরু গম্ভীর্য, তো সেই জন্য ধরো মোবাইল নাম্বার দেওয়া নেওয়া, এটা আবার ওর দ্বিতীয় দিন আমায় দেখতে গিয়েছিল, তখন তার ভাইয়ের হাত দিয়ে নিয়েছিল মোবাইল নাম্বার। তো নেওয়ার পরে তার সাথে কথা বলতাম, বাবা মা ঠিক করে ফেলেছিল যে এর সাথেই বিয়ে দেবে। তো যার সাথে বিয়ে দেবে তার সাথে অন্তত কথা বলে কমফোর্টেবল ফিল তো করতে হবে, রাখতে তো হবে, বন্ধুত্ব ভাবও তো অন্তত রাখতে হবে। তো এই ভেবে ধরো কথা বলতে লেগেছিলাম, শুরু করেছিলাম। এক দুই করে আমার তো বিয়ে প্রায় 27 দিনের মাথাতেই হয়ে গিয়েছিল। তো ধরো যেদিন দেখতে এসেছিলো তার 1 সপ্তাহ পরেই রেডি, বিয়ে করবে, এরকম একটা। তো ধরো দিন ঠিক হয়ে গিয়েছিল। তো যখন তাকে বিয়েই যখন করতে হবে, তো তার সাথে কেন কথা বলবো না। তো ধরো কথা বলতাম, দিয়ে রাত্রে যখন কথা বলতাম তখন এক দুই করে ধরো এ কথা সে কথা দিয়ে কি হয়েছে, ধরো মাঝে কয়েকটা দিনের মধ্যে ধরো ভালোই কথা হয়েছে আমাদের। তো ধরো এর কথাবার্তা না, আসলে কি বলতো, ড্রাইভার মানুষদের কথাবার্তা একটু আলাদা রকম। এদের কথার মধ্যে রসকস থাকে না, সবসময় হুঙ্কার ছাড়ে এবারে সেই সিংহের মতো। তো সেই সব ধরো আমার ভালো লাগতো না। তো মাঝে মধ্যে কি আর বলবো, হতো টুকটাক যে এমন কেন তেমন কেন, দিয়ে তা করতে ধরো ও সব কিছু খোঁজ খবর দিত, আমিও দিতাম। এইভাবেই ধরো পরিচিত করে নিচ্ছিলাম। তা করতে করতে ধরো দেনা পাওনা নিয়ে এইসব কথা। তো আমার পরিবার গরিব, তো ধরো আমি যেটুকু জানি, আমার পরিবার, আমরা কখনোই চাই না যে কাউকে পণ দিয়ে মেয়ে দেবো, বা কারোর কাছে পণ নিয়ে কারোর বাড়ি মেয়ে নিয়ে আসবো। এমনটা কিন্তু ছোট থেকেই আমাদের মা বাবা বলে, আমাদের পরিবারে এই শিক্ষা আছে যে খবরদার কি কোনোদিনও না পণ করে বিয়ে দেওয়া বা বিয়ে করা, কোনোটাই আমাদের পরিবারে হবে না। আমি ছোট মেয়ে, আমার দাদা আছে, তারও বিয়ে হবে, সে বিনা পণেই করবে। তো আমাকেও ধরো বিনা পণেই দিবে। তো এইসব কথাবার্তা ধরো চলতো। তো তখন একদিন বলছিল যে আমার কি আছে না আছে। তখন আমার খ্যাট করে রাগ হয়ে যায় যে আমার কি আছে না আছে তা তো দেখার কি দরকার বা প্রয়োজন বা কোথায়। হ্যাঁ, আমি আছি, আমি কি যথেষ্ট নই? আমার সঙ্গে সঙ্গে সোনা দানা গয়না ফার্নিচার এইসবও লাগবে। যদি এত কিছু আমাকে নিয়ে যেতে হয়, তাহলে তুমি কি করছিলে, তুমি কি করছো বা করেছো যে তুমি তোমার বউকে বাপ তার বাপের বাড়ি থেকে সব কিছু যদি নিয়ে আসতেই হয়, তা তুমি এতদিন ধরে কি ড্যাশ ছিঁড়েছো? হ্যাঁ, তো আমি কি দেখে তোমায় বিয়ে করবো? তুমি তো আমাকে দেখে শুনে নিয়ে যাচ্ছ। তোমার এখন থেকে শুরু হলো স্টার্ট, একদম বুড়ো বয়স পর্যন্ত আমাকে খাটিয়ে মারবে। তো সেই সেবা যত্ন করার জন্য নিয়ে যাচ্ছ। তারপরে তুমি কি? ওর মা একদিন আমায় ফোন করে এইসব কথা বলেছিল, দিয়ে এই কথা নিয়ে ধরো ঝামেলা, দিয়ে সেই ঝামেলা ধরো বিয়ের আগের দিন অবধি হয় আমাদের। তো এইসব হওয়ার পরে আমি তো ভেবেছিলাম বিয়ে করতেই আসবে না বেটা, তো দেখছি না, বেশ হাসতে খেলতে খেয়ে দিয়ে চলে এসছে বিয়ে করতে। আর আমাকে বিয়ে করতে এসছে জানো, খেয়ে বিয়ে করতে এসছে, আর আমি না খেয়ে বিয়ে করতে গিয়েছি। আমি কি বলবো, করছি যখন ভালোভাবেই করবো। আর আমাদের বিয়েটা অনুষ্ঠান করে হয়নি, তো হয়েছিল ধরো মন্দিরে।
তা আমি সব নিয়ম পালন করলেও ও কিন্তু মানে অনেক কিছুই পালন করেনি। তো দিয়ে সে কী হয়েছে, বিয়ে তো হলো, বিয়ে করে আসলাম, এসে এ বাড়িতে ঢুকতে ঢুকতেই দেখেই বুঝতে পারছি যে এ বাড়ির কেউ মানে কী বলবো মানে মেনে নিতে পারছে না। এরকম একটা ব্যাপার। ঢুকে ঢুকেই নতুন বই বুঝে গিয়েছি যে এদের পরিবারের মধ্যে কিছু না একটা আছে। তো ধরো আসলাম, এসে আমাকে মুখটুক দেখিয়ে নিয়ে আসলো, নিতে এসে তখন ঘরের মধ্যে ধরো আমি জিজ্ঞেস করছি, আমাদের হিন্দুদের মধ্যে তো ধরো যেদিন বিয়ে হয় সেদিন এক ঘরে স্বামী স্ত্রী থাকে না, হ্যাঁ, তো দ্বিতীয় দিন বউ ভাত হয়, তারপরের দিন ধরো ফুলসজ্জা হয়। আমার কি হয়েছে, ফুলসজ্জা সেই দিনেই হয়েছে। হ্যাঁ, তারপর কেমন ফুলসজ্জা, ঝগড়াঝাটির ফুলসজ্জা। এখন কি আর বলবো বলো। তো আমি ঘরে আমাকে খাওয়া দাওয়া সারিয়ে ঘরের ভিতরে পৌঁছে দিল, শোবে। তো দেখছি আমার বর মানে সে বললাম না হুঙ্কার ছাড়ে, তো হুঙ্কার ছেড়ে বললো যে এই ঘরে থাকবে ও। তা বললো, তো তা করতে ওর ভাগ্নি এরা ধরো মামা বলতে পাগল। তো সেই ভাগ্নি কে এখন পাশে থেকে কি একজন বলছিল যে হারে তোর মামি তো চলে এসছে, এবার তোরা কার সাথে শুবি। দিয়ে তখন বলছে না আমরাও মামার সাথেই শুবো আজকে, যেই বলেছে। আর অমনি মানে আমার বর হুঙ্কার ছেড়ে বলছে না আজকের পর থেকে আমার কাছে একমাত্র আমার বই শুবে, আর কেউ শুবে না। আর এতদিন পর্যন্ত তোমাদের এত দায়িত্ব টেনেছি আমি, আর কারোর দায়িত্ব বলো কোনো জোর ঝামেলার মধ্যে আমি আর থাকবো না, আমি আমার মতন সংসার করব। এই কথা ধরো হুঙ্কার ছেড়ে বলল। আমি তো ভয়ে কাবু হয়ে গিয়েছি যে আবার কি ছেলে রে বাবা, এর পরিবারই বা কেমন, কোনো মানে নিয়ম নীতি নেই নাকি। আজকে তো আলাদাই থাকতে হয়, কাল রাত্রি বলে সবাই। তো আমাদেরকে এসব কিছুই হবে না, মন্দিরে বিয়ে হয়েছে বলে। তো সত্যি আমার এসব কিছুই হয়নি। তো তারপর থেকে ধরো টুকটাক ঝামেলা হতেই থাকতো। তো ধরো সব কিছু মানিয়ে জুনিয়ে তাও চলার চেষ্টা করেছিলাম। 6 মাস না বুঝতেই বাপের বাড়ি পালিয়েছিলাম। এদের মানে কালচারে আমি কালচারিত হতে পারিনি। হ্যাঁ, মানে কি বলবো, অশিক্ষিত মানে যাতাই অশিক্ষিত এদেরকে বলে না, অশিক্ষিত তাদেরকেই বলে যারা একেবারেই কিছু জানে না। এরা জানে, হ্যাঁ, জেনে শুনে এরা মূর্খ, কোনো বিদ্যায় পেটে নেয়। আমি সামান্য নাক ফুরিয়েছিলাম না বলে আমায় বলেছে যে মেয়েকে নাকি শিক্ষা দিতে পারেনি মা বাবা, শুধুমাত্র নাক ফোড়ায়নি তাই। তো ওর বাবা আমার মাকে ডেকে বলেছে তাও এই কথাটা, যে মেয়েকে ভালো করে শিক্ষা দিতে পারেননি, মেয়ের নাক ফোড়াননি। কথাটা শুনে এত খারাপ লেগেছিল তা মানে বলার নেই। তো সত্যি এই ধেড়ে বয়সে আমি নাক ফুটে এসেছি, দিয়ে এমন শিক্ষিত হয়েছি মাইরিবা। তো ওদের শিক্ষায় শিক্ষিত হয়ে সেই শিক্ষার ঝাড়ি বা বুলি ওদেরকেই দিই, কিন্তু ওরা সহ্য করতে পারে না। আমার বর আগে খুব হুঙ্কার ছেড়ে কথা বলতো। তো তার সাথে থেকে আমিও তো তার বউ, কথাই শুনেছি যে বউরা নাকি বরের বাঁকা হাড় দিয়ে তৈরি হয়। তো আমি যদি তাই তৈরি হয়, তো ও যদি হুঙ্কার ছাড়ে আমি কতটা হুঙ্কার ছাড়বো বুঝতেই পারছো। তো ধরো হুঙ্কার তো আর দেশে হুঙ্কার না, মানে একদম লয়চয় করে ফেলে। আমার রাগ হলে না আমি মাথা ঠিক রাখতে পারি না। সে যত মানে কি বলবো সম্মানীয় ব্যক্তি হোক না কেন, আমি কাউকে ছাড়ি না রাগের মাথায়। মানে আমি কি বলবো নিজেকে ঠিক কন্ট্রোল করতে পারি না। তো 1-2 করতে আজ 5-5টা বছর চলেছে। তো তবুও ধরো আমাদের টুকটাক ঝামেলা হয়, কিন্তু হ্যাঁ আগের মতো হয় না। এখন ধরো ঝামেলা হলেও এরকম একটা ভাব চলে এসছে আমার, যে নিজের জিনিসপত্র মানুষ যেমন নিজের মতো করে ব্যবহার করে, তো আমিও আমার সংসারটাকে নিজের মতো করে ব্যবহার করার চেষ্টা করি। এর জন্য অনেক জোর ঝামেলা পুয়েছি। তো সেই গল্প তোমাদেরকে পরে এক করে শেয়ার করব। আজকে এতটুকুই থাক। দুপুরে কী রান্না করেছিলাম আর দেখে নাও। আর তেমন কিছুই আজকে করিনি, আজকে হালকা পাতলার উপর দিয়ে ছেড়েছি। আর বিকেলবেলায় ভাবলাম ছাদে গিয়ে একটু রিলস বানাবো। এইসব করলে আমার মনটা একদম ফুরফুর করে, ভালোও থাকে। তো গিয়ে দেখলাম নেটওয়ার্কের প্রবলেম আর ডাটা শেষ। তো ধরো রিলস বানানো মাথায় উঠলো। তো তারপরে আমাদের এখানে এক জায়গায় হালখাতা হচ্ছে, তো সেই লেভেলের মাইক ফাটা গান বাজছে, দিয়ে আর ছাদে থাকতে ইচ্ছে করলো না। তো ভাবলাম তোমাদের সামনে একটু টুকটাক করে এসে ভিডিওটা করে নেব, স্টপ করে নেব। তো সেটাই করেছি। আর যারা এখন আমার ভিডিওটা দেখছো, কে কোথায় থেকে দেখছো জানি না বাবা, অন্তত ভালো লাগলে একটা কমেন্ট তো করতে পারো, বা ভালো হয়েছে তাও তো বলতে পারো। তোমরাও তাই, কেউ সাথ দাও না জানো তো,
না আমার কপাল সাথ দেয়, আর না তোমরা সাথ দাও, আর না আমার বর সাথ দেয়। সবগুলাই সব কি আর বলবো। যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার গল্প শুনতে যদি ভালো লাগে তো অবশ্যই পাশে থেকো। আর ভালো না লাগলে বাবা থাকতে হবে না, এত জোর করে ভালোবাসা নিয়ে কোনো লাভ নেই, বেশি অশান্তি হয়ে যাবে তখন তোমাদের সাথেও। এমন কোনো মেয়ে নেই যে তাকে শ্বশুর বাড়িতে অশান্তি সহ্য করতে হয়নি, তো তাদের মধ্যে আমিও একজন। তো সব অশান্তির কথা তো বলা যায় না, তবে কিছু কিছু অশান্তির কথা না বললেও হয় না। সবাই মিলে পেড়ে কিন্তু সেই বউয়ের ঘাড়েরই দোষ দেয়। যেহেতু আমি এখানকার তো মেয়ে নই, তো সেই জন্য সবাই ধরো তাদের পাশে, আর আমার পাশে কেউ নেই। আমি একদম পুরো একা, আমার বাড়ি ধরো অনেকটাই দূরে। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, পরে আবার হবে।